হ্যালো ডিয়ার স্টুডেন্ট, এসএলএম একাডেমিতে তোমাদের সকলকে ওয়েলকাম। আজকের আমরা আপার প্রাইমারি টেটের সিডিপির পেঁয়াজের তথ্য এই ক্লাসটি করব। আজকের ক্লাসটি মূলত আমাদের পঞ্চম ক্লাস সিডিপি থেকে। আমি এর আগে সিডিপির প্রতিটি সিলেবাসের অধ্যায় ভিত্তিকভাবে তোমাদেরকে আলোচনা এবং এমসিকিউ কোশ্চেন করিয়েছি। যারা আগের ক্লাসগুলি করোনি তারা অবশ্যই আগের ক্লাসগুলি করে নেবে। আর চ্যানেলটি যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজকে আমি তোমাদেরকে পড়াবো পেঁয়াজের তত্ত্ব বা পেঁয়াজের থিওরি। আজকের ক্লাসটি থাকবে ব্যাখ্যা ও বিশ্লেষণের মাধ্যমে। আমি পেঁয়াজের তত্ত্ব বা পেঁয়াজের থিওরিটাকে পুরোপুরি তোমাদেরকে আলোচনা করব। আশা করি এই ক্লাসটি করার পরে পেঁয়াজের তত্ত্ব নিয়ে তোমাদের কোনো রকম ডাউট থাকবে না। এর পরের ক্লাসে আমি পেঁয়াজের তত্ত্ব থেকেই কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ তোমাদেরকে করাবো। তাহলে আজকের ক্লাসটি আমাদের হবে মূলত পেঁয়াজের তত্ত্বর আলোচনা নিয়ে। চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। দেখো, প্রথমেই আমাদেরকে জানতে হবে যে পেঁয়াজে কে ছিলেন। আমরা যেহেতু পেঁয়াজের তত্ত্ব বা পেঁয়াজের থিওরিটা জানবো, ওনার গবেষণার বিষয়গুলো জানবো, তাহলে আমাদেরকে আগে জানতে হবে পেঁয়াজে কে ছিলেন। না, পেঁয়াজে ছিলেন একজন সুইস মনোবিজ্ঞানী। ইনি 1896 খ্রিস্টাব্দে সুইজারল্যান্ডে জন্মগ্রহণ করেন, তাই এনাকে বলা হচ্ছে সুইস মনোবিজ্ঞানী। তার গবেষণার মূল বিষয়ই ছিল শিশুদের যে চিন্তা করার ক্ষমতা ও বুদ্ধির বিকাশকে নিয়েই তিনি গবেষণা করেন। তাহলে চা পেঁয়াজে শিশুদের চিন্তা ও বুদ্ধির বিকাশ নিয়ে গবেষণা করেন। তিনি আরও বলেন, শিশু কেবলমাত্র জ্ঞান গ্রহণ করেন না। একটি শিশু শুধুমাত্র জ্ঞানকে গ্রহণ করেন না, বরং নিজে শেখে ও জ্ঞানকে গঠন করে। এরপরে আমরা আসবো পেঁয়াজের মূল ধারণাগুলি। যখন আমরা আস্তে আস্তে পেঁয়াজের মূল ধারণাগুলি পড়ব, তখন আমরা জানতে পারবো পেঁয়াজের এই গবেষণার বিষয়টি আরও ভালোভাবে। তাহলে পেঁয়াজের মূল ধারণা বা পেঁয়াজের তত্ত্বের মৌলিক যে ধারণা, সেটির প্রথমেই আসছে স্কিমা। না, স্কিমাটা কি? না, মানসিক একটি কাঠামো যেটি শিশুদের মধ্যে তৈরি হয়। তাহলে চলো আজকে দেখি আমরা যে স্কিমা বলতে আমরা কি জানি। না, পেঁয়াজের তত্ত্বে যে স্কিমার মৌলিক ধারণার কথা বলা হয়েছে সেটি হলো মূলত স্কিমা হলো শিশুর চিন্তা করার এক ধরনের মানসিক কাঠামো। তাহলে একটি শিশু যে চিন্তা করে সেই চিন্তা করার এক ধরনের মানসিক কাঠামো বা ছাঁচ। এর মাধ্যমে শিশু আশেপাশের জগৎকে বোঝে, চিন্তা করে এবং নিজের অভিজ্ঞতাকে জমা রাখে। তাহলে এই স্কিমার মাধ্যমে একটি শিশু তার জগৎকে বুঝছে, চিন্তা করছে এবং নতুন নতুন কিছু অভিজ্ঞতা সেই জগৎ থেকে নিজের মধ্যে নিচ্ছে। প্রতিটি শিশুই মনের ভিতরে বিভিন্ন বিষয়ের জন্য আলাদা আলাদা স্কিমা তৈরি হয়। বলছে প্রতিটি শিশুর মধ্যে আমরা দেখেছি যে ভিন্নতা থাকে। একটি শিশু যখন একটি বিষয়কে নিয়ে সে যেমনভাবে ভাবে, অন্য শিশু কিন্তু তার মতন ভাবেই ভাববে এমন কিন্তু নয়। তাই বলছে শিশুদের মধ্যে কিন্তু ভিন্নতা লক্ষ্য করা যায়। তাই প্রতিটি শিশুর স্কিমাই হলো আলাদা আলাদা। উদাহরণ দিয়ে বলি, দেখো, একটি শিশু যখন প্রথম বল দেখে, তখন বলটাকে দেখে তার মনে কি হয়? না, বলটার আকার হলো গোল এবং বলটা ছোড়া যায়। এটাই তার বল সম্পর্কিত একটা স্কিমা। সে বলটাকে দেখে তার মনে চিন্তা আসলো যে বলটা হলো গোল এবং বলটার কাজ হলো ছোড়া। এটাই হলো তার বল সম্পর্কিত একটি স্কিমা। পরে সে যখন বলের মতন কিছু একটাকে দেখছে, যেমন আপেল, সে পরে যখন আপেল দেখে তখন প্রথমেই মনে করে এটাও তো বল। তাহলে তার আগের চিন্তা বা মানসিক কাঠামোর মধ্যে ছিল যে সে বলটাকে দেখেছিল, বলটা ছিল গোল। এবার যখন সে গোল সম্পর্কিত কোনো কিছু একটা দেখছে, তার সামনে যখন আপেল আসছে, সে আপেলটাকে দেখেও তার মধ্যে তৈরি হচ্ছে এটা যে আপেলেরও আকৃতি আগের বলের মতো গোল। কারণ আপেলের আকৃতি যেহেতু গোল, তাই সে বল আর আপেলের মধ্যে একটি মিথস্ক্রিয়া তৈরি করছে। এটিই হলো একটি শিশুদের মধ্যে স্কিমা। এবার আমরা স্কিমার কিছু প্রক্রিয়া বা সক্রিয় যে প্রক্রিয়াগুলো আছে, স্কিমার সম্প্রসারণের কয়েকটি প্রক্রিয়া সম্বন্ধে আমরা জানব। দেখো, স্কিমা সম্প্রসারণের যে প্রক্রিয়াগুলির কথা আমি বললাম, তার মধ্যে প্রথমেই যেটা আসছে সেটা হলো অ্যাসিমিলেশন বা আত্মীয়করণ। তাহলে স্কিমা সম্প্রসারণ করার জন্যে, স্কিমা প্রক্রিয়াকে আরও ভালোভাবে বোঝার জন্যে তিনি আরও কিছু ছোট ছোট ভাগে বা ধাপে ভাগ করে দিয়েছে। প্রথমে যেটা আসছে সেটা হলো অ্যাসিমিলেশন বা আত্মীয়করণ। ব্যাখ্যায় দেখো কি বলা হয়েছে।
না, অ্যাসিমিলেশন বা আত্মীয়করণ হলো এমন একটি প্রক্রিয়া যেখানে শিশু নতুন অভিজ্ঞতা বা তত্ত্বকে তার আগের জানা ধারণা বা স্কিমার সঙ্গে মেলাতে চেষ্টা করে। একটু আগে যেরকম তোমাদেরকে আমি বললাম উদাহরণ দিয়ে, যে শিশুটি বলের স্কিমা তৈরি করেছে তার নিজের মধ্যে, এখন সে নতুন এক জিনিস দেখছে, সেটা হলো আপেল। সে ভাবে আপেলও বলের মতো, কারণ দুটো যেহেতু গোল, তাই গোল জিনিস দেখার কারণে তার মনে হচ্ছে যে আপেল এবং বল এই দুটোর মধ্যে কোনো একটা মিল আছে, যেহেতু দুটোর আকৃতি সমান। তাই শিশুটির এই বলের মাধ্যমে একটি নিজের মধ্যে স্কিমা তৈরি করছে, অর্থাৎ সে নতুন জিনিসটিকে পুরনো জ্ঞানের সঙ্গে মিশিয়ে নিচ্ছে। বলটা ছিল তার পুরনো জ্ঞান, কিন্তু আপেলটা ছিল তার নতুন একটি জ্ঞান। তাহলে সে কি করছে এখানটায়? না, সে যখন নতুন জিনিসটিকে দেখছে বলের ধারণার পরে, তার যখন আপেলের সম্বন্ধে একটা জ্ঞান আসছে বা আপেলের ধারণা তৈরি হচ্ছে, তখন সে কি করছে, সেই শিশুটি নতুন জিনিসটিকে পুরনো জ্ঞানের সঙ্গে মিশিয়ে নিচ্ছে। এটাই কি বলা হচ্ছে মূলত অ্যাসিমিলেশন বা আত্মীয়করণ, মানে সে নিজের মধ্যে সেই জিনিসটাকে আত্মীয়করণ করছে, কম্পেয়ার করছে। এর পরে যেটা আসছি সেটা হলো অ্যাকোমোডেশন বা সামঞ্জস্য স্থাপন। কি বললাম? সামঞ্জস্য স্থাপন, ইংরেজিতে বলা হচ্ছে অ্যাকোমোডেশন। এখানে কি বলা হয়েছে দেখো, যখন নতুন তথ্য পুরনো ধারণার সঙ্গে মেলে না, যখন তার নতুন একটি তত্ত্ব দেখছে সে পুরনো তত্ত্বের সঙ্গে বা পুরনো ধারণার সঙ্গে মেলে না, তখন শিশু নিজের পুরনো স্কিমাকে পরিবর্তন করছে। তখন শিশুটি তার পুরনো স্কিমাকে পরিবর্তন করছে, নতুন স্কিমাকে কিন্তু নয়, তার পুরনো স্কিমাকে সে পরিবর্তন করছে। এই পরিবর্তন প্রক্রিয়াই হলো অ্যাকোমোডেশন। তাহলে এখানে কি বুঝলে তোমরা? অ্যাকোমোডেশন বা সামঞ্জস্য স্থাপন মানে কি, বা সহযোজন বলতে পারি আমরা। অ্যাকোমোডেশনকে সামঞ্জস্য স্থাপন বা সহযোজনও বলা যায়। তাহলে এখানে কি হচ্ছে, একটি শিশুর যখন সে নতুন তত্ত্ব পুরনো ধারণার সঙ্গে মেলাচ্ছে, কিন্তু সে তত্ত্ব যখন মিলছে না, তখন শিশুটি নিজের পুরনো স্কিমাকে বদলে ফেলছে। এটাই হলো মূলত অ্যাকোমোডেশন। উদাহরণ দিই, দেখো, যখন শিশুটি বুঝতে পারে আপেল বল নয়, কারণ এটা খাওয়া যায়, কারণ যখন শিশুটি আরেকটু বুঝছে বা তার মধ্যে যখন নতুন জিনিসের আরেকটু ধারণা জন্মাচ্ছে যে বলটাকে ছোড়া যায়, কিন্তু আপেলটাতে তো ছোড়া যায় না, বা আপেল তো ছোড়ার জিনিস নয়, আপেল তো খাওয়ার জিনিস। কিন্তু আপেল খাওয়ার জিনিস, কিন্তু আবার বল খাওয়ার জিনিস নয়। এই থেকে তার মধ্যে একটা অ্যাকোমোডেশন বা সামঞ্জস্য স্থাপন তৈরি হচ্ছে। তখন সে কি করছে, তখন সে বল ও আপেল সম্পর্কে আলাদা আলাদা ধারণা তৈরি করছে। তার যে আগে ভুল ধারণা ছিল যে গোল আকৃতিকে দেখে সে ভেবেছিল যে দুটি হয়তো সমান জিনিস, যে স্কিমটা তার মধ্যে তৈরি হয়েছিল, কিন্তু অ্যাকোমোডেশন বা সামঞ্জস্য স্থাপনের ক্ষেত্রে তখন তার কি হচ্ছে, তার পুরনো ধারণাটা সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে, সে নিজে থেকেই পরিবর্তন করে দিচ্ছে তার মধ্যে যখন নতুন ধারণাগুলি তৈরি হচ্ছে। তাই বলা হচ্ছে এই নতুন ধারণা গঠনের মধ্যে দিয়েই অ্যাকোমোডেশন ঘটে। যখন একটি শিশু দুটি জিনিসের যে আলাদা আলাদা কাজ আছে, দুটি জিনিসের যে পার্থক্য, যখন শিশুটির মধ্যে বোঝার ক্ষমতা তৈরি হচ্ছে, তখন শিশুটির মধ্যে অ্যাকোমোডেশন বা সামঞ্জস্য স্থাপন বা আমরা সহযোজনও বলতে পারি তৈরি হচ্ছে। আশা করি তোমাদের ক্লিয়ার এখান থেকে। এরপরে দেখো, এরপরে আসছি সেটা হলো ইকুইলিব্রেশন বা মানসিক ভারসাম্য। দেখো, যখন একটি শিশু শেখার সময় সবসময় তার পুরনো জ্ঞান এবং নতুন অভিজ্ঞতা এর মধ্যে একটি ভারসাম্য রাখতে চায়, সে যে পুরনো একটি জ্ঞান নিয়েছিল বা পুরনো একটি কোনো কিছু শিখেছিল, তার সঙ্গে সে যখন নতুন কিছু শিখছে, এই দুটির মধ্যে সে একটি ভারসাম্যকে রাখতে চাইছে। এই ভারসাম্য রক্ষার প্রক্রিয়াকেই বলা হচ্ছে ইকুইলিব্রেশন। এটি শেখার আসল চালিকা শক্তি। তাহলে একটি শিশু ইকুইলিব্রেশন থেকে সবথেকে ভালো কিছু নতুন কিছু শিখতে পারে, তাই এটা কি বলা হচ্ছে সবথেকে ভালো চালিকা শক্তি। উদাহরণ দিয়ে যদি আমরা দেখি, বলছে যখন একটি শিশু নতুন জিনিস শিখতে গিয়ে মাঝে মাঝে বিভ্রান্ত হয়ে যায়, যখন সে নতুন কিছু দেখছে বা নতুন কিছু শিখছে, অবশ্য তার নতুন 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 অনেক সমস্যা তৈরি হবে, সে কিছু সময় বিভ্রান্ত হয়ে যাবে। যখন সে বিভ্রান্তি দূর করে নতুনভাবে জিনিসটাকে বুঝে ফেলে, যখন সে সমস্যাটাকে সমাধান করে সে যখন নতুন জিনিসটাকে নিজের মধ্যে আয়ত্তীকরণ করে বলতে পারি আমরা, বা নিজের মধ্যে যখন সে নিচ্ছে বিষয়টাকে,
তখন তার মনের মধ্যে ভারসাম্যটা ফিরে আসে আগের জায়গায়। সে যখন সমস্যাটাকে পুরোপুরি সমাধান করেছে, করার পরে যখন সে নতুন জিনিসটিকে তার মধ্যে নিচ্ছে বা আয়ত্তকরণ করছে, তখন সেই বিষয়টির ওপরে তার ভারসাম্য একটি তৈরি হচ্ছে। এটাকে আমরা বলছি কি না ইকুইলিব্রেশন। এই ভারসাম্যই তাকে আবার নতুন কিছু শেখার জন্য প্রস্তুতি করে। তার এই ভারসাম্য থেকে সে আরো নতুন নতুন কিছু শিখতে পারে। এরপরে দেখো, এরপরে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা হলো অ্যাডাপশন, মানে মানিয়ে নেওয়া। অ্যাডাপশন বলার আগে তোমাদেরকে এটা জানতে হবে যে অ্যাসিমিলেশন, যেটা আমরা এক্ষুনি পড়লাম, ও অ্যাকোমোডেশন, কি বললাম, অ্যাসিমিলেশন ও অ্যাকোমোডেশন, এই দুটি প্রক্রিয়া মিলেই গঠিত হয় অ্যাডাপশন। তাহলে অ্যাডাপশন কাদেরকে নিয়ে গঠিত হচ্ছে না, অ্যাসিমিলেশন ও অ্যাকোমোডেশন, এই দুটি প্রক্রিয়া নিয়েই গঠিত হচ্ছে অ্যাডাপশন। অর্থাৎ শিশু যখন পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে শেখে, তাহলে কি বলা হচ্ছে, শিশু যখন পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নিচ্ছে, মানিয়ে নিয়ে নতুন কিছু যখন শিখছে, তখন সে একদিকে পুরনো জ্ঞানকে ব্যবহার করছে, আবার প্রয়োজনে সেটাকে বদলাচ্ছে। সে যখন নতুন কিছু শিখছে, তখন তার পুরনো জ্ঞানের সঙ্গে কিছুটাকে মিল রাখছে, মিল রেখে তার জ্ঞানটাকে আরো বাড়ানোর চেষ্টা করছে। বা নতুন কিছু শেখার সময় তার যদি মনে হচ্ছে যে পুরনো জ্ঞানের কিছু বদলাবার দরকার, তখন সে কি করছে না, পুরনো জ্ঞানটাকে সে কিছুটা বদলাচ্ছে। তাহলে দেখো, তখন সে একদিকে পুরনো জ্ঞানকে ব্যবহার করে, এটাকে বলছি আমরা অ্যাসিমিলেশন, আবার প্রয়োজনে সেটাকে বদলায় বা চেঞ্জ করে দেয় বা পরিবর্তন করে দেয়, সেটাকে আমরা বলছি অ্যাকোমোডেশন। তাহলে এই অ্যাসিমিলেশন বা অ্যাকোমোডেশন, এই দুটিই হলো কিন্তু অ্যাডাপশন প্রক্রিয়ার একটি মাধ্যম। উদাহরণটা যদি বলি আমরা, শিশুটি নতুন স্কুলে গিয়ে প্রথমে পুরনো অভ্যাসে চলতে চায়। তার যে পুরনো অভ্যাসগুলি ছিল, সে কিন্তু হট করে তার পুরনো অভ্যাসকে ছাড়তে পারে না। পরে যখন আস্তে আস্তে যখন শিশুটি যখন স্কুলে একটু সময় যখন বাড়তে থাকে, তখন সে কি করে না, নতুন কিছু নিয়ম আছে, তখন সে নিজের আচরণ বদলে নেয়। এই মানিয়ে নেওয়া যে অ্যাডপশন, প্রথমে তো একটি শিশুর মধ্যে ঢুকের মতো স্কুলে প্রবেশ করার পরে পরে তার মধ্যে পুরনো যে আচার আচরণগুলো যে চেঞ্জ হয়ে যাবে একেবারে, এটা তো হতে পারে না। আস্তে আস্তে সে যখন তার পরিবেশের চারপাশে সবগুলোকে দেখে, স্কুল বা বিদ্যালয়ের কাঠামো যে নিয়ম কানুনগুলোকে সে দেখে, সে কি করে, পরবর্তীকালে সে গিয়ে নতুন নিয়ম কানুনগুলোকে সে নিজের মধ্যে নেয়। তাই এখানেই বলা হচ্ছে, তখন সে নিজের আচরণকে বদলে নেয়। তার পুরনো যে অভ্যাসগুলো আগে যেটা চলতো, সে তার আচরণগুলোকে বা অভ্যাসগুলোকে সে বদলে নেয়, বদলে নিয়ে সে নতুন জগতে বা নতুন নিয়মকে মানতে শুরু করে। এটাকেই বলা হচ্ছে অ্যাডাপশন বা মানিয়ে নেওয়া। তাহলে মানিয়ে নিতে গেলে তাকে পুরনো অভ্যাস অবশ্যই ছাড়তে হবে, নতুন কিছুকে শিখতে হবে বা নতুন কিছু প্রয়োগ করতে হবে। এর মাধ্যমে একটি শিশুর মধ্যে অ্যাডাপশন প্রক্রিয়া বা মানিয়ে নেওয়া প্রক্রিয়াটি তৈরি হবে। এরপরে দেখো, এরপরে আমরা আসবো সব থেকে গুরুত্বপূর্ণ যে জায়গাটি যা পিয়াজের তত্ত্বের মধ্যে থেকে পাওয়া যায়, সেটি হলো যা পিয়াজের জ্ঞানীয় বিকাশের যে স্তর। আমরা জানি যা পিয়াজের জ্ঞানীয় বিকাশের স্তর বা পক্ষামূলক বিকাশের যে স্তরটা আমরা বলি, সেটিকে 4টি ভাগে ভাগ করা হয়। যে পক্ষামূলক বিকাশের স্তরকে 4টি ভাগে ভাগ করা হয়। এই 4টি স্তরের কথাই আমরা আজকে এখানে আলোচনা করেছি, তোমাদেরকে আরো একটু ডিটেলসে ব্যাখ্যা করব। দেখো, যা পিয়াজের তত্ত্বের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট একটি জায়গা হলো পক্ষামূলক বিকাশের স্তর। এই পক্ষামূলক বিকাশের স্তর হলো 4টি। প্রথমে যেটা আসছে সেটা হলো সেন্সরি মোটর স্তর। এই সেন্সরি মোটর স্তরে একটি শিশুর বয়স থাকে 0 থেকে 2 বছর পর্যন্ত। তাহলে প্রথমেই যে বিকাশের যে স্তরটি, সেটা হলো সেন্সরি মোটর স্তর, বা আমরা বাংলাতে বলি সংবেদন চালকমূলক স্তর। এই সময় শিশুর বয়স কত থাকে না, 0 থেকে 2 বছর পর্যন্ত। দেখো, এই সময় শিশুদের মধ্যে কি কি বৈশিষ্ট্য আমরা দেখতে পাই। এই সেন্সরি মোটর স্তরে শিশুদের মধ্যে দেখা যায়, প্রথম পয়েন্টেই বলা হয়েছে, শিশু ইন্দ্রিয় ও চলাফেরার মাধ্যমে শেখে। তখন মানে জন্মাবার পর থেকে 2 বছরের মধ্যে শিশু কি শিখবে, তার ইন্দ্রিয়র কাজ শিখবে, ইন্দ্রিয় এবং চলাফেরার মাধ্যমে সে শিখবে। দ্বিতীয় পয়েন্টে বলা হয়েছে, বস্তুর স্থায়িত্ব ধারণা তৈরি হয় তার মধ্যে। আওয়াজ অঙ্গভঙ্গি নকল করতে শেখে। সে যখন তার চারপাশে থেকে নানা রকম আওয়াজ শুনবে, নানা রকম মানুষের নানা রকম অঙ্গভঙ্গি শিখবে, সে তখন তার মধ্যে সেটা নকল করতে শিখবে। এইভাবে তার মধ্যে পরিবার পরিজনদের চেনার একটা অভ্যাস তৈরি হয়। 4 নম্বর পয়েন্টে বলেছে,
নিজের কাজের ফলাফল বোঝার চেষ্টা করে, কারণ ও ফল সম্পর্কে সে বোঝে। 5, চোখ ও হাতের সম্বন্ধ গড়ে ওঠে তার মধ্যে। তাহলে 0 থেকে 2 বছরের মধ্যে একটি শিশুর চোখ ও হাতের সম্বন্ধ গড়ে উঠছে। এরপরে যেটা আসছে সেটা হলো 2 নম্বর স্তর, প্যাক সক্রিয়তার স্তর, যেটি হলো 2 থেকে 7 বছর পর্যন্ত। তাহলে 2 নম্বর স্তরটি প্যাক সক্রিয়তার স্তর, এটি 2 বছর থেকে 7 বছর পর্যন্ত। এই সময় কি দেখা যায় না, এই সময় শিশুদের মধ্যে ভাষার যে গতিটা বা ভাষা শেখার যে গতিটা দ্রুত বিকাশ ঘটে। এই সময় শিশুরা খুব ভালো বা খুব তাড়াতাড়ি তাদের মধ্যে ভাষাটাকে আয়ত্ত করতে পারে। চিন্তা, আত্মকেন্দ্রিক বা নিজের দৃষ্টিভঙ্গিকে সঠিক মনে করে। 3 নম্বরে বলা হয়েছে কল্পনা শক্তি ও প্রতীকী খেলার প্রবণতা বৃদ্ধি পায় এই সময়। 4 নম্বরে বলেছে সংরক্ষণ ধারণা বোঝে না, যেমন আকার বদলালেও পরিমাণ বদলায় না, এটা বুঝতে তারা তখন পারে না। তাদের মধ্যে সংরক্ষণ যে ধারণা সেটা তখন তৈরি হয় না। 5 নম্বরে বলা হচ্ছে চিন্তা অন্তর্দৃষ্টি নির্ভর কিন্তু যৌগিক নয়। তাহলে চিন্তাটি অন্তর্দৃষ্টি নির্ভর কিন্তু যৌগিক নয়। এর পরের স্তরে বলা হয়েছে মূত সক্রিয়তার স্তর, যেটি 7 বছর থেকে 11 বছর। কি বললাম? মূত সক্রিয়তার স্তর, যেটি 7 বছর থেকে 11 বছর। এই সময় কি হচ্ছে শিশুদের মধ্যে বাস্তব বা দৃশ্যমান জিনিস নিয়ে যৌগিকভাবে চিন্তা করতে শেখে। তারা কোনো বাস্তব দৃশ্যমান চোখের সামনে যে জিনিসটা দেখছে যৌগিকভাবে সেটাকে চিন্তা করতে শিখছে। 2 বলা হচ্ছে সংরক্ষণ ধারণার বোঝে। কোন জিনিসটাকে সংরক্ষণ করতে হবে সেটা যে আগের স্তরে তারা বুঝতো না, এখন মূত সক্রিয় স্তরে এসে তারা বুঝছে যে কোন জিনিসটাকে তাদেরকে সংরক্ষণ করতে হবে। বস্তু শ্রেণীবিন্যাস বা ক্রমবিন্যাস করতে শেখে এই সময়। আত্মকেন্দ্রিকতা কমে আসে এবং অন্যের দৃষ্টিভঙ্গিকে তারা বোঝে। 5 নম্বরে বলেছে সহজ জ্ঞানিতিক ও যুক্তিগত সমস্যা সমাধান করতে পারে। আমরা দেখেছি অঙ্কের ক্ষেত্রে বা গণিতের ক্ষেত্রে যে জিনিসগুলো আমরা দেখি শিশুদের এই 7 বছর থেকে 11 বছরের মধ্যে, মানে ক্লাস 2 থেকে যদি আমরা দেখি 4 পর্যন্ত, এই সময় শিশুদের মধ্যে কিছু যুক্তিগত অঙ্ক দেওয়া হয়। সেই সব সমস্যা সমাধান করার মাধ্যমে তাদের এই মূত সক্রিয়তা স্তরটি আরও ভালোভাবে বিকাশ ঘটে। নেক্সট দেখো, এরপরে আসি 4 নম্বর স্তর, শেষ স্তর যেটা জাভিয়াজের, সেটি হলো যৌগিক সক্রিয়তা স্তর। এটি 11 বছর থেকে 17 বছর বা 18 বছর। যৌগিক সক্রিয় স্তর 11 বছর থেকে 17 বছর নয়, 18 বছর হবে এটা। প্রথম পয়েন্টে বলছে বিমূর্তভাবে ও যৌগিকভাবে চিন্তা করতে শেখে। এখানে তোমাদের এটা কারেকশন করে দিই, এটা 17 বছর হবে না, এটা হবে 18 বছর। দেখো এই সময় কি হচ্ছে শিশুদের মধ্যে বিমূর্তভাবে যৌগিকভাবে চিন্তা করতে পারে তারা, অনুমান তৈরি হয়, পরীক্ষা করতে শেখে তারা, কোনো কিছুকে তারা যাচাই করার ক্ষমতা তাদের মধ্যে তৈরি হয়। 3 নম্বরে বলছে ভবিষ্যতের জন্যে পরিকল্পনা করতে সক্ষম হয়। 4 বলছে বৈজ্ঞানিক ও বিশ্লেষণধর্মী চিন্তা ভাবনা গড়ে ওঠে তাদের মধ্যে। তাদের বৈজ্ঞানিক কিছু জ্ঞান ধারণা এবং বিশ্লেষণধর্মী চিন্তা ভাবনা তাদের মধ্যে গড়ে ওঠে। নৈতিক, সামাজিক ও আদর্শগত ধারণা গভীরভাবে তারা বোঝে। তাহলে এই সময় শিশুদের মধ্যে নৈতিকতার জ্ঞান, সামাজিক, আদর্শগত ধারণা তৈরি হচ্ছে। এই ছিল জাভিয়াজের মূলত যে 4টি পরীক্ষামূলক বিকাশের স্তর। এরপরে আমরা আসব পিয়াজের শিক্ষাক্ষেত্রে প্রয়োগ। পিয়াজের যে তত্ত্ব বা থিওরিটা সেটা শিক্ষাক্ষেত্রে কতটা প্রয়োগ করা হয়েছে। প্রথমেই বলা হচ্ছে চাইল্ড সেন্টারেড লার্নিং। এখানে বলছে শিক্ষা হবে শিশুকেন্দ্রিক। আমরা জানি আধুনিক শিক্ষা হলো শিশুকেন্দ্রিক। আধুনিক শিক্ষা ব্যবস্থা বলে দেওয়া হয়েছে যে একটি শিক্ষা ব্যবস্থা এখন শিশুকেন্দ্রিক, অর্থাৎ শিশুর আগ্রহ ও বিকাশের স্তর অনুযায়ী শেখানো উচিত। শিশুর যে বিষয়ে যতটি আগ্রহ এবং তার বিকাশ তার বয়সের স্তর অনুযায়ী তাকে শেখানো উচিত। 2 নম্বরে বলা হচ্ছে লার্নিং বাই ডুইং। শিশু অভিজ্ঞতার মাধ্যমে শেখে। এখানে বলা হচ্ছে শিশু তার নতুন অভিজ্ঞতার মাধ্যমে বা পুরনো অভিজ্ঞতার মাধ্যমে শেখে, তাই হাতে কলমে কাজ শেখানো উচিত। এরপরে আসি টিচার অ্যাজ এ গাইড নট এ ডাইরেক্টর। শিক্ষক হলো শিক্ষক জ্ঞানের উৎস নয়, বরং সহায়ক বা পথ প্রদর্শক হওয়া উচিত। শিক্ষক একটি শিক্ষার্থীকে সাহায্য করবে সে কিভাবে তার শিক্ষাটাকে আরো একটু এগিয়ে নিয়ে যাওয়া যায়। 4 নম্বরে বলা হয়েছে কারিকুলাম বেসড অন ডেভেলপমেন্টাল স্টেজ।
পাঠ্যকর্ম শিশুর জ্ঞানী ও বিকাশের ধাপ অনুযায়ী তৈরি করা উচিত। এটা খুব ইম্পর্টেন্ট একটি জায়গা। একটি পাঠ্যক্রম তৈরি হয় শিশুর জ্ঞানী ও বিকাশের ধাপ অনুযায়ী তৈরি করা উচিত, যাতে শিশুটির মানসিক এবং শারীরিক ক্ষমতা অনুযায়ী শিশুটি সেটাকে নিতে পারে। এরপরে আসি ইনকারেজ এক্সপ্লোরেশন অ্যান্ড কোশ্চেনিং। শিক্ষার্থীদের প্রশ্ন করতে, পরীক্ষা করতে ও চিন্তা করতে উৎসাহ দেওয়া উচিত। তাদের মধ্যে যখন কোনো একটা বিষয় আমরা পড়াবো, সেটাকে নিয়ে তারা নিজেদের মধ্যে একটা কল্পনা তৈরি হবে, সেটাকে নিয়ে তারা পরীক্ষা করবে বা প্রশ্ন করবে, তাদের মধ্যে একটা চিন্তাশীল জিনিস তৈরি হবে। এই জায়গাগুলোকে একটি শিক্ষকের কী করতে হবে না, আরও উৎসাহ তাদেরকে আরও বাড়াতে হবে। তাই বলছে শিক্ষার্থীদের মধ্যে প্রশ্ন করতে, পরীক্ষা করতে ও চিন্তা করতে উৎসাহ দেওয়া উচিত। এইভাবেই পিয়াজের তত্ত্বটিকে শিক্ষাক্ষেত্রে প্রয়োগ করা হয়েছে। আজকের ক্লাসটি এই অবধি। নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে এই টপিকের ওপরে গুরুত্বপূর্ণ বিগত বছরে আসা পিয়াজের তত্ত্ব বা থিওরি থেকে ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ প্রশ্ন করাবো। আজকের এই অবধি। চ্যানেলটিতে যদি যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। থ্যাংক ইউ।